11ই জ্যৈষ্ঠ কাজী নজরুল ইসলামের জন্মদিবস। বাংলা সাহিত্যের ইতিহাসে ধূমকেতুর মতো আবির্ভাব কাজী নজরুল ইসলামের। তিনি বাংলা সাহিত্যের এক বিস্ময়কর প্রতিভা। কবিতা, নাটক, উপন্যাস ও সঙ্গীত সহ সাহিত্যের প্রায় সব ক্ষেত্রে ছিল তার অসাধারণ প্রতিভার স্বাক্ষর ও অবাধ বিচরণ। তিনি গান লিখতেন, নিজে সুর দিতেন এবং নিজেই গেয়ে শোনাতেন সেই গান। তিনি একসময় সাংবাদিক হিসাবে কলম ধরেছিলেন রাজনৈতিক অধিকার আদায়ের লক্ষ্যে। বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় এই বাঙালি কবি বাংলা সাহিত্যের অন্যতম পথিকৃৎ। মাত্র 23 বছরের সাহিত্যিক জীবনে তিনি এক বিশাল সাহিত্য সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। ধর্মান্ধতা, কুসংস্কার, সাম্প্রদায়িকতা ও পরাধীনতার বিরুদ্ধে তার দৃঢ় অবস্থানের কারণে তাকে বিদ্রোহী কবি হিসাবে আখ্যা দেওয়া হয়। দুখু মিয়া নামে পরিচিত এই মানুষটি নিজের নামের সাথে জড়িয়ে থাকা সকল দুঃখকে জয় করে সাহিত্যে, কবিতায় সত্য প্রতিষ্ঠা করার এক বিরল নজির গড়ে তুলেছিলেন। তার কবিতার মধ্যে ফুটে ওঠে নবযৌবনের জয়ধ্বনি। তার সৃষ্টি ব্রিটিশ ভারতের স্বাধীনতার শৃঙ্খল মুক্তির চেতনা নবযৌবনকে প্লাবিত করেছিল। ফলস্বরূপ তাকে কারাবরণ করতে হয়েছে বারবার, কিন্তু নজরুলকে থামানোর ক্ষমতা তৎকালীন ব্রিটিশ সরকারের ছিল না। তার সংগ্রামী কর্মজীবনের উজ্জ্বল দৃষ্টান্ত আজও মানব জীবনে বেঁচে থাকার লড়াইয়ের অনুপ্রেরণা যোগায়। কাজী নজরুল ইসলাম 24শে মে 1999 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। বাংলার 11ই জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে। ওনার বাবার নাম ছিল ফকির আহমেদ এবং মায়ের নাম জাহেদা খাতুন। কাজী নজরুল ইসলামের ডাকনাম ছিল দুখু মিয়া। কাজী নজরুল ইসলামের আরও 3 ভাই ছিল, কিন্তু তারা জন্মের কিছুদিন পর মারা যান। তাই নজরুল জন্মানোর পর তার দাদিমা তার নাম রেখেছিলেন দুখু মিয়া। ওনার শৈশব কেটেছে নানা দুঃখ কষ্টের মধ্যে। ওনার পিতা ছিলেন এক মাজারের খাদেম এবং মসজিদের ইমাম। 1908 সালে ওনার বাবা মারা যান। সেই সময় কাজী নজরুল ইসলামের বয়স ছিল মাত্র 9 বছর। তখন ছোট 2 ভাই সাহেবজান ও আলী হোসেন এবং এক বোন উন্নে কুলসুম এবং বিধবা মায়ের সকল বোঝা এসে পড়ে নজরুলের কাঁধে। পারিবারিক অভাব অনটনের কারণে তার আর পড়াশোনা করার সুযোগ হয়নি। জীবিকা অর্জনের জন্য তাকে কাজে নেমে পড়তে হয়। 1909 সালে মাত্র 10 বছর বয়সে গ্রামের মক্তব থেকে নিম্ন প্রাইমারি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উক্ত মক্তবে শিক্ষকতা শুরু করেন এবং বাবার কর্মক্ষেত্র অর্থাৎ হাজি পালোয়ানের মাজারের সেবক এবং মসজিদের মুয়াজ্জিন হিসেবে কাজ শুরু করেন। সাথে সাথে তিনি কোরআন, ইসলাম ধর্ম, দর্শন প্রভৃতি বিষয় অধ্যয়ন শুরু করেন। এই সব কাজের মধ্যে থেকে পরবর্তীকালে সাহিত্যকর্মে বিপুলভাবে আকৃষ্ট হয়ে পড়েন। মাত্র 12 বছর বয়সে স্থানীয় লোকসঙ্গীতের প্রতি অকৃত্রিম ভালোবাসা থেকে লেটো অর্থাৎ ভ্রাম্যমাণ নাট্যদলে যোগদান করেন। তার চাচা বজলে করিম ছিলেন স্থানীয় লেটো দলের বিশিষ্ট ওস্তাদ। আরবি, ফার্সি ও উর্দু ভাষায় তার দখল ছিল। ধারণা করা হয় বজলে করিমের প্রভাবে নজরুল লেটো দলে নাম লেখান। সেই সময় ওই অঞ্চলে লেটো কবি শেখ চাকার ও কবিয়াল বাসুদেবের প্রভাবে তিনি লেটো দলে গান বাঁধা শুরু করেন। লেটো গান বাঁধার প্রয়োজনে তিনি হিন্দু ধর্ম ও সমূহ পুরাণ অধ্যয়ন করতে শুরু করেন। 1910 সালে তিনি আবার লেটো দল ছেড়ে স্কুল জীবনে ফিরে এসে রানীগঞ্জের শিয়ারশোল রাজ স্কুলে ভর্তি হন। তারপর তিনি সেখান থেকে যান আথরণ নবীনচন্দ্র বিদ্যায়তন। এই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন কুমুদ রঞ্জন মল্লিক, যিনি সেকালের কবি হিসাবে বিখ্যাত ছিলেন। আর্থিক অভাব অনটন নজরুলকে বেশি দিন পড়াশোনা করতে দেয়নি। পরবর্তীকালে তিনি আবার লেটো দলের হয়ে কাজ করতে শুরু করেন। লেটো দলের হয়ে গান, নাটক লিখে সামান্য অর্থ উপার্জন করতে শুরু করেন। এরপর তিনি পালা গান লিখতে শুরু করেন এবং কবিগানের আসরে যোগ দেন। নিজের লেখা গানের সুর দিয়ে ঢাক ঢোল বাজিয়ে গান গাইতে শুরু করেন। বর্ধমান জেলার অন্ডালে এই রকম এক কবিগানের আসরে
একজন খ্রিশ্চান গার্ড সাহেব তার গান শুনে মুগ্ধ হয়ে তাকে তার প্রসাদপুরের বাংলোতে বাবুর্চির কাজ দেন। পরে অবশ্য এক হাঙ্গামার কারণে বাবুর্চির কাজ ছেড়ে দেন নজরুল। এরপর 1913 সালে উনি আবার আসানসোলে ফিরে এসে ওয়াহেদের চা রুটির দোকানে কাজ শুরু করেন। এখানে উনি থাকা খাওয়া ছাড়াও মাত্র 5 টাকা বেতন পেতেন। রাতে যে সামান্য সময় ছুটি পেতেন সেই সময় বই পড়ে রাত পার করে দিতেন। ওয়াহেদের চা রুটির দোকানে বসে নজরুল ছোট ছোট কবিতা লিখতেন। একদিন ওই চায়ের দোকানে আসানসোলের দারোগা রফিজউদ্দিন সাহেবের সঙ্গে ওনার পরিচয় হয়। চা দোকানে বসে নজরুল যে কবিতা বা ছড়া লিখতেন তা দেখে দারোগা রফিজউদ্দিন ওনার প্রতিভার পরিচয় পান। 1914 সালে রফিজউদ্দিন সাহেবের উদ্যোগে নজরুল অধুনা বাংলাদেশের ময়মনসিংহ জেলার রিশালের দড়িরামপুর স্কুলে 7ম শ্রেণীতে ভর্তি হন। সংসারে অভাব অনটনের কথা চিন্তা করে ওইখানে বেশি দিন থাকতে না পেরে 1915 সালে তিনি আবার রানীগঞ্জের শিয়ারশোল স্কুলে ফিরে এসে 8ম শ্রেণীতে ভর্তি হন। শিয়ারশোল স্কুলে পড়ার সময় উনি সবথেকে বেশি প্রভাবিত হয়েছিলেন বিপ্লবী ভাবধারায় উদ্বুদ্ধ শিক্ষক নিবারণচন্দ্র ঘটকের থেকে। 1917 সালে সেনাবাহিনীতে যোগ দেওয়ার আগে পর্যন্ত উনি সেখানে পড়াশোনা চালিয়ে যান। সেনাবাহিনীতে যোগ দেওয়ার পর প্রথমে ওনাকে কলকাতার ফোর্ট উইলিয়ামে, পরে নৌবাহিনী প্রশিক্ষণের জন্য সীমান্ত প্রদেশে পাঠানো হয়। প্রশিক্ষণ শেষে নজরুলকে 49 বেঙ্গল রেজিমেন্টের সাধারণ সৈনিক হিসাবে করাচি সেনা চাহনিতে পোস্টিং করে। সেনাবাহিনীতে উনি 2.5 বছর কাজ করেন। এই সময়কালের মধ্যে উনি সাধারণ সৈন্য থেকে কোয়ার্টার মাস্টার হাবিলদার স্তরে উন্নীত হয়েছিলেন। এই সেনা ছাউনিতে তিনি নিয়মিত গান চর্চা ও বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাতে সিদ্ধহস্ত হয়েছিলেন। করাচি সেনা ছাউনি থেকে তিনি প্রথম বিশ্বযুদ্ধে যোগ দেন। এরপর যুদ্ধের প্রয়োজনে ইরাক যাওয়ার তোড়জোড় চলছিল, কিন্তু তখন প্রথম বিশ্বযুদ্ধ বন্ধ হওয়ায় নজরুলকে আর ইরাক যেতে দেওয়া হয়নি। 1920 সালে বিশ্বযুদ্ধের পরে 49 বেঙ্গল রেজিমেন্ট ভেঙে দেওয়া হয়। এরপর তিনি সৈনিক জীবন ত্যাগ করে কলকাতায় ফিরে আসেন। কলকাতায় ফিরে নজরুল 32 নম্বর কলেজ স্ট্রিটে বেঙ্গল মুসলিম সাহিত্য সমিতির অফিসে বসবাস শুরু করেন। ওইখানে ওনার সঙ্গে পরিচয় হয় এই সমিতির অন্যতম কর্মকর্তা মোজাফফর আহমেদের সঙ্গে, যিনি পরবর্তীকালে পশ্চিমবঙ্গের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা হিসাবে আত্মপ্রকাশ করেন। ধীরে ধীরে নজরুলের লেখা কবিতা মুসলিম ভারত, বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা, উপাসনা প্রভৃতি পত্রিকায় বেরোতে থাকে। তারপর ধীরে ধীরে কলকাতার বিশিষ্ট সাহিত্যিক অতুল প্রসাদ সেন, সত্যেন্দ্রনাথ দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, শিশির ভাদুড়ী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রভৃতি সাহিত্যিকদের সঙ্গে আলাপ এবং সাহিত্য চর্চা চলতে থাকে। 1921 সালে তিনি শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে দেখা করেন। তারপর থেকে ওনাদের মধ্যে সারা জীবন সুসম্পর্ক বজায় ছিল। 1921 সালে গ্রন্থ প্রকাশক আলী আকবর খানের ভগিনী নার্গিস আশার খানমের সঙ্গে নজরুলের বিয়ে হয়, কিন্তু কাবিননামায় ঘরজামাই থাকার শর্ত নিয়ে গণ্ডগোলের জেরে বাসর রাতের আগেই বিয়ে ভেঙে যায়। তারপর তিনি অসুস্থ শরীরে কুমিল্লার বিরজা সুন্দরী দেবীর বাড়িতে আসেন। এইখানে ওনার সঙ্গে পরিচয় হয় আশালতা সেনগুপ্ত ওরফে প্রমীলা দেবীর সঙ্গে, যার সঙ্গে পরে ওনার বিয়ে হয়েছিল। কবির 4 সন্তান হল কৃষ্ণ মোহাম্মদ, অরবিন্দ খালেদ ওরফে বুলবুল, কাজী সব্যসাচী এবং কাজী অনিরুদ্ধ। এই সময় তার সাহিত্য চর্চা মধ্য গগনে উঠে যায়। ওনার সম্পাদিত পত্রিকাগুলির মধ্যে উল্লেখযোগ্য হল নবযুগ, ধূমকেতু, লাঙ্গল প্রভৃতি। উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল বিদ্রোহী, অগ্নিবীণা, নজরুল গীতি, বাঁধনহারা, বিষের বাঁশি, সাম্যবাদী, চল 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 প্রভৃতি। উল্লেখযোগ্য নাটকগুলি হল আলিয়া, মধুবালা, ঝড় প্রভৃতি। উল্লেখযোগ্য উপন্যাসগুলি বাঁধনহারা, মৃত্যু, ক্ষুধা, কুহেলিকা।
উল্লেখযোগ্য প্রবন্ধগুলি হল যুগবাণী, ঝিঙের ফুল, দুর্দিনের যাত্রী, ধূমকেতু ইত্যাদি। উল্লেখযোগ্য গল্পগ্রন্থগুলি হল ব্যথার দান, রিক্তের বেদনা, শিউলিমালা প্রভৃতি। উল্লেখযোগ্য কবিতাগান হল দোলন চাপা, ভাঙার গান, ছায়ানট, সাম্যবাদী, সর্বহারা, প্রলয়শিখা প্রভৃতি। উল্লেখযোগ্য কবিতা গ্রন্থাবলী হল বুলবুল, সন্ধ্যা, চোখের চাতক, নজরুল গীতিকা, বনবিথি, সুরমুকুর, গানের মালা, গুলবাগিচা প্রভৃতি। উল্লেখযোগ্য অনুবাদ হল দিয়ানে হাফিজ, কাব্য আমপারা, রুবাইতে ওমর খৈয়াম ইত্যাদি। কাজী নজরুলের প্রথম প্রকাশিত লেখা বাউন্ডুলের আত্মকাহিনী 1919 সালে সওগাত মাসিক পত্রিকায় প্রকাশিত হয়। প্রথম প্রকাশিত কবিতা মুক্তি মুসলিম সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয়। প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ অগ্নিবীণা। করাচি সেনা ছাউনিতে থাকাকালীন ওনার প্রথম প্রকাশিত উপন্যাস বাঁধনহারা। প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ হল ব্যথার দান, 1922 সালে প্রকাশিত হয়। 1930 সালে ওনার লেখা প্রথম নাট্যগ্রন্থ ঝিলিমিলি প্রকাশিত হয়। দেশ জুড়ে অসহযোগ আন্দোলনে কবি অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে পড়েন। একজন রাজনৈতিক কর্মী হিসাবে তিনি রাস্তায় নেমে আসেন। মিটিং মিছিলে উনি ওনার কবিতা গান গেয়ে স্বদেশপ্রেমে মানুষকে উদ্বুদ্ধ করে তোলেন। নজরুলের এই সময়কালের কবিতা ও গানে বিদ্রোহী ভাব প্রকাশিত হয়েছে। 1922 সালে তিনি লিখেছিলেন বিদ্রোহী নামক কবিতাটি। কবিতাটি সারা ভারতবর্ষের স্বাধীনতাপ্রেমী মানুষকে উজ্জীবিত করেছিল। কবিতাটিতে তার বিদ্রোহী ভাষার জন্য 1923 সালে তাকে 1 বছরের জন্য সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আলিপুর জেলে যখন বন্দি জীবন কাটাচ্ছিলেন, তখন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার বসন্ত গীতিনাট্যটি নজরুলের নামে উৎসর্গ করেন। এতে নজরুল খুবই উল্লাসিত হন। সেই আনন্দে জেলে বসে আজ সৃষ্টি সুখের উল্লাসে কবিতাটি রচনা করেন। নজরুলের কবিতায় কিছু বিদ্রোহী, প্রতিবাদী ও অনুপ্রেরণামূলক উক্তি সেই সময়কার তরুণ তাজা যুবকদের স্বাধীনতার প্রতি উদ্বুদ্ধ করে তুলেছিল। বলবীর বল উন্নত মম শির, শিরনে হারিয়া মারি নত শির, ওই শিখর হিমাদ্রির। কারার ওই লৌহ কপাট, ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসি অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন বলিদান। আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনাকে ছাড়া করি না কাহারও কুর্নিশ। আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপানে ভীম রণভুনে ধ্বনিবে না, বিদ্রোহী রণক্রান্ত, আমি সেই দিন হব শান্ত। 1942 সালে কবি অসুস্থ হয়ে আকস্মিক বাকরুদ্ধ হয়ে পড়েন। কলকাতায় ওনাকে নানান চিকিৎসা করালেও শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। সেই অবস্থায় ওনাকে ইউরোপে পাঠানো সম্ভব হলে হয়তো নিউরো সার্জারি করা যেত, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে তা সম্ভব হয়নি। তারপর ধীরে ধীরে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। 1952 সালে কবিকে রাঁচির একটি মানসিক হাসপাতালে পাঠানো হয়। এই উদ্যোগে অগ্রণী ভূমিকা পালন করেন নজরুল নিরাময় সমিতি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। 1953 সালে নজরুল ও প্রমীলা দেবীকে চিকিৎসার জন্য লন্ডনে পাঠানো হয়। সেখানে চিকিৎসকদের মধ্যে মতভেদের কারণে ওনার সমস্ত রিপোর্ট ভিয়েনাতে পাঠানো হয়। শেষমেশ এই সিদ্ধান্তে সবাই উপনীত হন যে কবিকে সুস্থ করে তোলা একেবারে অসম্ভব। অচিরেই কবিকে ভারতে ফিরিয়ে আনা হয়। 1972 সালে তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের উদ্যোগে ভারত সরকারের অনুমতিক্রমে কবিকে বাংলাদেশে নিয়ে যাওয়া হয় এবং বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়। 1976 সালে কবির স্বাস্থ্যের অবনতি শুরু হয়। 1976 সালের 29 আগস্ট ঢাকা মেডিকেল কলেজে কবি পরলোক গমন করেন। কবিতার একটি গানে লিখেছিলেন,
মসজিদের পাশে আমায় কবর দিও ভাই, যেন গোড়ের থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। কবির এই ইচ্ছার বিষয়টি বিবেচনা করে কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে সমাধিস্থ করা হয়। প্রতিবেদনটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন প্লিজ।